সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে। জাহাঙ্গীরনগরের যে জিকেগুলো আসে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সম্পূর্ণরূপে আলাদা এবং সাধারণ জ্ঞান তো টোটালি আলাদা। আমরা নর্মাল যে সাধারণ জ্ঞানগুলো পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য সেগুলো একরকম, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা সাধারণ জ্ঞানগুলো সম্পূর্ণ অন্যরকম। এখানে বিভাগ ভিত্তিক সাধারণ জ্ঞান আসে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ইকোনমিক্স, তারপরে হচ্ছে নৃবিজ্ঞান, তারপরে দর্শন, এরকম ডিপার্টমেন্টের জিকেগুলো এখানে আসে। তো আমরা নর্মাল যে জিকে পড়ে থাকি অন্য অন্য ইউনিভার্সিটির জন্য, তার সাথে জাহাঙ্গীরনগরে আসা জিকের কোনো মিল নেই। সেজন্য আজকের এই ক্লাস, আজকে আমরা জাহাঙ্গীরনগরের জন্য যে জিকেগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কিছু তথ্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো রয়েছে। এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না, তারপরেও তোমরা একটু দেখে রাখবে। যেমন দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় হচ্ছে 1970 সালে। তারপরে এই আয়তনটা দেখো, প্রায় 697.56 একর জায়গা আয়তন। তারপরে এখানে বিভিন্ন ইসের পরিচিতি দেয়া রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিতি আর কি। এখান থেকে সেভাবে প্রশ্ন হয় না, তারপরেও দেখে যাবে রিস্ক মুক্ত হওয়ার জন্য। তারপরে দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ। উল্লেখযোগ্য প্রখ্যাত শিক্ষকবৃন্দর মধ্যে রয়েছে লেখক হায়াত মাহমুদ, লেখক হুমায়ুন আজাদ, তারপরে কবি মোহাম্মদ রফিক, সেলিম আল দিন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। ঠিক আছে। তারপরে দেখো যে নৃবিজ্ঞান বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ, এগুলো কিন্তু বাংলাদেশে প্রথম কার্যক্রম চালু করে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে বিভিন্ন অনুষদগুলোর পরিচিতি এখানে রয়েছে, সেগুলো একটু দেখে যাবে। তারপরে দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীবৃন্দ, হুমায়ুন ফরিদি, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। মুশফিকুর রহিম, বাংলাদেশের ক্রিকেটার, উনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, এখানে বিভিন্ন রাজনৈতিক দল, তারপরে হচ্ছে যে আবাসিক হলগুলোর পরিচিতি রয়েছে। এখানে আমরা না যাই, আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাই। ঠিক আছে। আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স নামে একটা ডিপার্টমেন্ট রয়েছে। তো সেই ইকোনমিক্সের আলোকে জিকেগুলো দেখি যে কীরকম জিকে আসে। ঠিক আছে। দেখো এখানে রয়েছে হেডকোয়ার্টার অফ ইকোনমিক অর্গানাইজেশন। বিভিন্ন ইকোনমিক অর্গানাইজেশনের হেডকোয়ার্টারগুলো আমাদেরকে ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো সার্কের হচ্ছে নেপালে, D8-এর হচ্ছে ইস্তানবুলে, নাফটার কোনো হেডকোয়ার্টার নেই, এগুলো নাফটা। তারপরে হচ্ছে আসিয়ানের জাকার্তা, অ্যাপেকেরটা ইম্পর্টেন্ট, সিঙ্গাপুর, বিমস্টেকেরটা ইম্পর্টেন্ট হচ্ছে ঢাকা বাংলাদেশ, G7, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলসে, ADBর হচ্ছে ম্যানিলাতে, ওয়ার্ল্ড ব্যাংকের ওয়াশিংটনে, IMF-এর ওয়াশিংটনে। এগুলো কি ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কান্ট্রি অফ কারেন্সি। ঠিক আছে, কান্ট্রি মানে দেশের মুদ্রাগুলোর নাম আমাদেরকে মনে রাখতে হবে। দিনার কোন কোন দেশের মুদ্রা? দেখো আলজেরিয়া, লিবিয়া, সুদান, তিউনিসিয়া, এগুলা দেশের মুদ্রা হচ্ছে দিনার। আর ডলার কোন কোন দেশের? দেখো লাইবেরিয়া, জিম্বাবুয়ে, হংকং, সিঙ্গাপুর, এগুলো হচ্ছে ডলারে চলে, ডলারের মুদ্রা। আচ্ছা, এই মুদ্রার নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো এটা দেখে রাখতে হবে। এই চারটা একদম ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো অর্থনৈতিক সমীক্ষা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, যেমন জনসংখ্যা বৃদ্ধির হার, তারপরে হচ্ছে শিশু মৃত্যুর হার, এটা ইম্পর্টেন্ট, জিডিপি প্রবৃদ্ধির হার, তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বর্তমানে হচ্ছে 38টি, তবে বর্তমানে 45টি হবে। ঠিক আছে, কিন্তু উত্তর করতে হবে 38। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, তারপরে ভিয়েতনাম। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে
চীন, তারপর হচ্ছে ভিয়েতনাম, তারপর হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এরপরে দেখো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা পুরো ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, আলাদা করে কোনো লাইন আমি বলছি না। এরপরে দেখো অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান, ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন দেখো মোট দেশজ উৎপাদন হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে হচ্ছে 40তম, ক্রয় ক্ষমতা সাপেক্ষে হচ্ছে 33তম। ঠিক আছে, এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো ব্যাংকিং খাত থেকে প্রশ্ন আসে। স্থানীয় বাণিজ্যিক ব্যাংক আছে হচ্ছে 40টা, বৈদেশিক বাণিজ্য ব্যাংক আছে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আছে হচ্ছে 9টি, রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল ও বেসিক ব্যাংক। ঠিক আছে, মোট ব্যাংক আছে হচ্ছে 65টি। এরপরে দেখো যে মূল্য সংযোজন কর বা ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখানে হচ্ছে কত সালে আর ভ্যাট চালু হয়, এটা ইম্পর্টেন্ট। ভ্যাটের হার কত, এটা ইম্পর্টেন্ট। তারপরে ভ্যাট দিবস হচ্ছে 10 ডিসেম্বর। ঠিক আছে, এরপরে দেখো যে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়, এখান থেকে ওভাবে প্রশ্ন হয় না, তারপরে একটু মানে জাস্ট রিডিং পড়ে যাবে। অর্থনীতি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে, যা অর্থ হচ্ছে গৃহস্থলী পরিচালনা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট তথ্য। এরপরে দেখো অর্থনীতিতে মাইক্রো এবং ম্যাক্রো শব্দ দুটি সর্বপ্রথম ব্যবহার করেন রাগনার ফ্রিশ। ঠিক আছে, ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে 2টি, এটা ইম্পর্টেন্ট। আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে। ঠিক আছে, চীন দেশের অর্থব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক, বাংলাদেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র। আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকারের, এটা ইম্পর্টেন্ট। মূলধন গঠন করা হয় সঞ্চয়ের মাধ্যমে, মূলধনের যোগান মূল্য হচ্ছে সুদ, এটা ইম্পর্টেন্ট। এনজিও হচ্ছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এটা ইম্পর্টেন্ট তথ্য। তারপরে দেখো যে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ দেয়। কাগজি মুদ্রা প্রচলিত হয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে নোট প্রচলন। তারপরে মুদ্রার যোগান বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে আদমশুমারি গণনার পদ্ধতি 4টি। ঠিক আছে, সুদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্টারেস্ট। খাজনা উদ্ভবের কারণ কি? জমির অস্থিতি স্থাপকতা। ঠিক আছে, তো অর্থনীতির এখান থেকে মোটামুটি মানে বেসিক যেগুলো আছে সবই ইম্পর্টেন্ট, এখানে আমি আলাদা করে আর কিছু দেখাবো না, আমি সরাসরি অন্য টপিকে চলে যাব। দেখো বিগত সালের প্রশ্ন আছে, এখানে দেখো উৎপাদনের আদি ও মৌলিক উপাদান কোনটি? এখানে আছে অর্থ, প্রযুক্তি, বাজার, ভূমি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে ভূমি। ভূমি থেকে আসলে উৎপাদনটা হয়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র, ব্যক্তি, বিশেষ গোষ্ঠী, সংগঠন। আমরা সবাই জানি যে রাষ্ট্র। ঠিক আছে, অর্থনীতি থেকে বেসিক যেগুলো আছে সবই ইম্পর্টেন্ট, সবই পড়ে যেতে হবে, কোনো কিছু স্কিপ করার সুযোগ নেই। আচ্ছা, এবার আমরা আসি ভূগোলে। তো চলো দেখা যাক যে ভূগোলে কী কী ইম্পর্টেন্ট আমাদের জন্য। ভূগোল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পৃথিবী গোলাকার। ভূগোল মোট হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, ভূত্বকের অপর নাম অশ্বমণ্ডল, এটা ইম্পর্টেন্ট। ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার। ভূ অভ্যন্তরের স্তর হচ্ছে 3টি। জোয়ার ভাটার কারণ চাঁদ ও সূর্যের আকর্ষণ। তারপরে পৃথিবীর কেন্দ্রের চাপ বায়ুমণ্ডলের চাপের 30 গুণ, এটা ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো যে খনিজের কাঠিন্য মাপার যন্ত্রের নাম হচ্ছে মহস, এটা ইম্পর্টেন্ট। শিলা কি? শিলা হচ্ছে খনিজের মিশ্রণ। সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় খনিজ কোয়ার্টজ। শিলা কত প্রকার? শিলা মূলত 3 প্রকার। শিলাসমূহের মধ্যে প্রথম সৃষ্টি হয়েছে হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা। তারপরে দেখো যে জিপসাম কোন জাতীয় শিলা? এটা হচ্ছে সালফেট জাতীয় শিলা। আর ডলোমাইট হচ্ছে কার্বনেট জাতীয় শিলা। কোন শিলা স্তরে স্তরে সাজানো থাকে? এটা হচ্ছে পাললিক শিলা। ঠিক আছে, কোন শিলায় তরঙ্গ চিহ্ন দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে পাললিক শিলা।
উৎপত্তি অনুসারে পাললিক শিলা হচ্ছে 2 প্রকার। তারপরে দেখো হিমালয়, আল্পস, আন্দিজ, রকি প্রভৃতি হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। আল্পস পর্বত হচ্ছে উত্তর আমেরিকায় অবস্থিত, রকি হচ্ছে ইউরোপে অবস্থিত। ল্যাকোলিথ পর্বতের উদাহরণ হচ্ছে ব্ল্যাক হিলস, হেনরি। ক্ষয়জাত পর্বত হচ্ছে অ্যাপালাসিয়ান, আরাবাল্লি। পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত। হ্যাঁ, লাভা গঠিত মালভূমি দাক্ষিণাত্য কলম্বিয়া। মালভূমি এলাকার জলবায়ু হয় হচ্ছে নাতিশীতোষ্ণ। সুনামি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে জাপানি হবে। নদীর উৎপত্তি স্থানকে বলা হয় উৎস, এটা ইম্পর্টেন্ট। যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা, করতোয়া। পদ্মার শাখা নদী হচ্ছে মাথাভাঙা, মধুমতি, আড়িয়াল খা। ঠিক আছে। জ্বালামুখ হতে নির্গত পদার্থকে লাভা বলে। বর্তমানে পৃথিবীতে 115টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। ইতালির ভিসুভিয়াস হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ। ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি হাইলাইট করে করে যাচ্ছি। এর বাইরে বাকিগুলো একটু রিডিং পড়ে যাবে, সেখান থেকে যে প্রশ্ন আসবে না তা না, সেগুলো পড়ে রাখতে হবে, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট আমি একটু হাইলাইট করে রাখছি। দেখো, বায়ুর চাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার। বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে। আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। তারপরে বায়ুমণ্ডলের স্তর আছে হচ্ছে 4টি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%। অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 969 মিটার। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। তারপরে দেখো, প্রধান নদী উপনদী মিলে হয় হচ্ছে নদী অববাহিকা। মহানন্দা হচ্ছে পদ্মা নদীর উপনদী। এরপরে দেখো, মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। ভূপৃষ্ঠের উঁচু অংশকে বলে স্থলমণ্ডল, নিচু অংশকে বলে বায়ুমণ্ডল। পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ম্যাগেলান। ইম্পর্টেন্ট। ম্যারিয়ানা খাতের গভীরতা 10.86 কিলোমিটার। পোর্টোরিকো খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ সঙ্গী। তারপরে ইউরেনাস গ্রহের উপগ্রহ 27টি। গ্রহ উপগ্রহ থেকে নর্মালি প্রশ্ন হয় না, তারপর একটু দেখে রাখবে ভালো মতো। সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। ঠিক আছে। আগ্নেয়গিরির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভলকানো। আগ্নেয়গিরির মুখকে বলা হয় জ্বালামুখ। আগ্নেয়গিরি কত প্রকারের? 3 প্রকারের। নদী যখন কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয় তখন সেই পতিত স্থানকে বলা হয় নদীর মোহনা। ঠিক আছে। প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা, করতোয়া। তারপরে দেখো, কাজিনডংয়ের উচ্চতা 1231 মিটার। ইম্পর্টেন্ট। লাল মাটিতে থাকে চুনাপাথর, কাঁকর। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, পৃথিবীর বৃহত্তম দ্বীপ। বর্তমানে এটা ডেনমার্কের অধীনে। তারপরে দেখো যে বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অঞ্চল হচ্ছে বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল। হিরন পয়েন্ট ও টাইগার পয়েন্ট অবস্থিত সুন্দরবনের দক্ষিণে। তামাবিল অবস্থিত সিলেট জেলায়। ঠিক আছে। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল। শীতলতম স্থান বাংলাদেশের হচ্ছে শ্রীমঙ্গল। শীতলতম মাস জানুয়ারি। পর্যটনের রাজধানী হচ্ছে কক্সবাজার। স্পার্সও প্রতিষ্ঠিত হয় 1980 সালে। সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটের লালখালে, সর্বনিম্ন হয় নাটোরের লালপুরে। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষা ঋতুকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ঠিক আছে। জাফলং লেক অবস্থিত হচ্ছে সিলেটে। কাপ্তাই হ্রদ রাঙামাটিতে। ফয়েজ লেক হচ্ছে নির্মিত হয় 1924 সালের দিকে। তারপর টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওরের অপর নাম হচ্ছে রামসাগর হাওর।
বাংলাদেশের হাওর সংখ্যা বেশি আছে হচ্ছে সিলেটে। এরপরে দেখো যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা পুরোটাই ভালো মতো মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো যে বাংলাদেশের কৃষি ব্যবস্থার ভিতরে আছে হচ্ছে শীতকালীন শস্য, গ্রীষ্মকালীন শস্য, এগুলো ভালো করে দেখতে হবে। শীতকালীন হচ্ছে রবি শস্য, গ্রীষ্মকালীন শস্য হচ্ছে খরিফ শস্য। তারপরে দেখো যে এখান থেকে বাংলাদেশের কৃষি ব্যবস্থা পুরোটা ইম্পর্টেন্ট, সবগুলো দেখে রাখতে হবে ভালো করে, ঠিক আছে। বাংলাদেশের নদ নদী এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নদ নদী থেকে প্রশ্ন হয়, এটা পুরোটাই পড়ে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু বিগত সালের প্রশ্নগুলো দেখি। যে দেখো, সর্বোচ্চ উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়, এটা এসেছিল। নিরক্ষরেখা পৃথিবীকে কিভাবে বেষ্টন করেছে। তারপরে দেখো যে বরেন্দ্রভূমির সাথে নিচের কোনটি সম্পৃক্ত, সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটা, ঠিক আছে। সুরমা ও কুশিয়ারা কোন নদীর উপনদী, নদীর উপনদীগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এরপরে এইখান থেকে খুব একটা কঠিন প্রশ্ন আসে না। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা, এটা হচ্ছে 32টা। এগুলোই আর কি। তো আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।